জাইলেম থেকে সবচাইতে কমন যে ভুলটা তোমরা করো সেটা হলো কোয়েশ্চেন আসে যে জাইলেমের প্রকারভেদ কয়টা, জাইলেম কয় প্রকার। তো তোমরা সবাই অ্যান্সার দাও বা সবার মাথার মধ্যে থাকে জাইলেম। তো ভাই আমরা জন্ম থেকেই জানি যে 4 প্রকার। কি কি জাইলেম আছে? এক হলো ট্রাকিড, এক হলো ভেসেল, এক হলো জাইলেম প্যারেনকাইমা, আর এক হলো জাইলেম ফাইবার। এইটা করো এবং সবাই হচ্ছে আন্ডা পাও পরীক্ষার মধ্যে। কথা বুঝছো? জাইলেম কিন্তু ভাইয়া 4 প্রকার না। যদি আমাদের মাথায় এটা ঢুকে থাকে যে জাইলেম 4 প্রকার, কিন্তু আসলে কিন্তু জাইলেম 4 প্রকার না। তাহলে জাইলেম কয় প্রকার চলো আমরা দেখি। জাইলেম হলো মেইনলি 2 প্রকার। কি রকম জিনিসটা? তোমরা সবাই কিন্তু জানো যে একটা গাছ নরমালি যখন জন্ম নেয় বীজ থেকে, একটা গাছ যখন বের হয় তখন কি গাছটা কি অনেক মোটা থাকে? তখন কিন্তু গাছটা অনেক মোটা থাকে না, সে কিন্তু চিকন থাকে, তাই না বলো? একটা গাছ দেখতে অনেকটা এরকম হয়। পরবর্তীতে কি হয় বলো তো দেখি? পরবর্তীতে দেখা যায় একটা গাছ আস্তে আস্তে কি হইতেছে বলো দেখি, আরো বড় হয়, আরো মোটা হয়, ঠিক আছে? ওই যে গাছ যখন ছোট থাকে তখন সে যে চিকন থাকে, তখন যে ওর যে বৃদ্ধিটা হয় তখন এটাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি। তখন এটাকে কি বলা হয় ভাই বলো তো দেখি? তখন এটাকে প্রাথমিক বৃদ্ধি বা প্রাইমারি গ্রোথ বলে। এই গ্রোথটা মিলে কি হয়, লম্বার দিকে হয়। চিকন গাছটা মিলে আস্তে আস্তে লম্বা হয়। আর গাছ একটু বড় হওয়ার পরে, পরিপক্ক হওয়ার পরে দেখা যায় যে গাছের গ্রোথ বা বৃদ্ধিটা একটু চওড়ার দিকে হয়, আস্তে আস্তে মোটা হয়ে যায়। এটা আমাদের মতো দেখো, ছোট থেকে আস্তে আস্তে লম্বা হয়। আমরা লম্বা হয়ে যাচ্ছি, বড় হওয়ার পরে দেখো একটু আমরা যখন তোমরা যখন আমার মতো দেখো মোটা হয়ে যেতেছো, ঠিক আছে? যেমন আমি অনেক মোটা হয়ে যেতেছি, ঠিক আছে? মোটা হয়ে যেতেছি না, সরম সরম মোটা হয়ে গেছি আর কি। আচ্ছা দেখো এখন এখান থেকে কি হয়েছে, এই যে তার সে যে চওড়া হয়ে গেল, এটাকে কি বলা হয় বলো তো দেখি? এইটাকে বলা হয় গৌণ বৃদ্ধি। এটাকে কি বলা হয় ভাইয়া বলো তো দেখি? এটাকে বলা হয় গৌণ বৃদ্ধি, ঠিক আছে? এখন তোমার এখান থেকে যে জিনিসটা জানা লাগবে, এই যে জাইলেম যে আছে, এই যে জাইলেম যে আছে, জাইলেমকেও আমরা মোটামুটি প্রায় 2টা ভাগে ভাগ করি। সেটা হইতেছে কি, এই যে প্রাথমিক অবস্থাতে বা প্রাথমিক বৃদ্ধির অবস্থাতে জাইলেম যেটা থাকে উদ্ভিদে, তাকে বলা হয় প্রাইমারি বা প্রাথমিক জাইলেম। প্রাইমারি বা প্রাথমিক জাইলেম। আর যখন জাইলেমটা কি হয় বলতো দেখি? যখন একটা গাছ যখন চওড়া হয়, ওর যখন গৌণ বৃদ্ধি হতে থাকে, ওর যখন মোটা হইতে থাকে, তখন নতুন যে জাইলেমটা আসে তাকে কি বলা হয়? সেকেন্ডারি জাইলেম বলা হয়। তখন উদ্ভিদের জাইলেমগুলোকে সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম বলা হয়। এখন কাহিনী হইলো, এই যে প্রাথমিক বা প্রাইমারি জাইলেম আছে, এরও 2টা প্রকারভেদ আছে। এরও কি আছে ভাইয়া? 2টা প্রকারভেদ আছে। সেই 2টা প্রকারভেদের মধ্যে কি আছে জানো? একটা হলো প্রোটোজাইলেম, একটা হইলো প্রোটোজাইলেম, আর একটা হইলো মেটাজাইলেম। একটা হইলো মেটাজাইলেম। তাহলে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম কি? তুমি এখানে যদি খেয়াল করে দেখো ভাইয়া, এখানে খেয়াল করে দেখো যে এই যে জিনিসগুলো আছে না, এই সবগুলো কিন্তু জাইলেম। এই যে যে গোল 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 না, 3 কোণা 4 কোণা 5 কোণা 6 কোণা যে জিনিসগুলো দেখতেছো, এগুলো হলো কি ভাইয়া? জাইলেম। এখন তোমার এখান থেকে যেটা জানা লাগবে, এই জাইলেমগুলা থেকে, তুমি এখানে একদম দেখো তো, একদম নিচের দিকে যে জাইলেম যেগুলো আছে, এগুলো কিন্তু আকারে ছোট। এই যে দেখো, এই দেখো, এগুলো কিন্তু ছোট। ঠিক আছে? তুমি মনে রাখবা প্রোটো মানে হলো পুঁটি। ঠিক আছে? তোমরা সবাই পুঁটি মাছ চিনো না? তোমরা সবাই কিন্তু পুঁটি মাছ চিনো। তাহলে পুঁটি মাছ কি বলতো? বড় হয়, পুঁটি মাছ কিন্তু অনেক ছোট ছোট। প্রোটো পুঁটি। আর এখান থেকে মেটা থেকে মনে রাখবা কি? মেটা মোটা। এই যে ছোট ছোট যে জাইলেম গুলো, এগুলো পুঁটি মাছের মতো ছোট ছোট, এদেরকে বলতেছি আমরা প্রোটোজাইলেম। আর এই যে বড় 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 যে জাইলেম যেগুলো আছে, এদেরকে বলা হইতেছে কি ভাইয়া? মেটাজাইলেম। এদেরকে বলা হয় মেটাজাইলেম। তাহলে আশা করি সবাই জাইলেমের প্রকারভেদ বুঝতে পারছো। জাইলেম 2 প্রকার, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি জাইলেমের আবার 2টা ভাগ আছে, একটা প্রোটোজাইলেম আর একটা হলো মেটাজাইলেম। তো আশা করি এটা নিয়ে তোমাদের আর এখানে কোনো কনফিউশন থাকবে না। তো চলো আমরা চলে যাই এর আগের স্লাইডটাতে আবার একটু আসি। সেটা কথা হলো, তাইলে এই যে এখানে যে 4টা আমরা নাম দেখলাম, এরা আসলে কি? এদের কাজ কি? এই 4টা হলো আসলে জাইলেমের, এই 4টা হলো আসলে হইলো গিয়ে জাইলেমের 4টা কোষ। জাইলেম 4 রকমের কোষ দিয়ে তৈরি। কি কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা। আর কি আছে ভাই দেখো? জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই যে এই 4 রকমের কোষ তুমি জাইলেমের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমাদের এটা হয়ে গেল। এরপর চলো আমরা যাই সামনের দিকে। সামনের দিকে আমাদের এখান থেকে কি জানতে হবে ভাই? এই যে এই ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই 4টার যে পার্থক্য বা তুলনা, এগুলো আমরা ওই আগের মতো কমন সেন্স ইউজ করে কমন সেন্স কাজে লাগায় পড়ে ফেলবো। তাহলে চলো আমরা এখান থেকে দেখি যে এখানে
জানাতে আমাদের কি জানতে হবে? তাহলে আবার সেই আগের মতো আমাদের জানতে হবে ফার্স্টে কোষ প্রাচীর কেমন হবে? তো আমরা যেরকম শুরু করছিলাম এখানে একটা হাবিজাবি কমন সেন্স পড়ে শুরু করছিলাম। এখানেও হচ্ছে আমরা কমন সেন্স দিয়ে হচ্ছে বুঝবো দেখবা সবকিছু। তাহলে ফার্স্টে একটা জিনিস তোমাকে এটা ভালো করে বুঝতে হবে। আমরা এখানে ফার্স্ট একটা বাসাবাড়ি বানাবো। কথা বুঝলা? আমরা ফার্স্টে এখানে একটা বাসাবাড়ি বানায় নিব। যে ধরো এইটা হইতেছে হচ্ছে একটা বাসা। ঠিক আছে? এটা ধরো হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ তলা একটা বাসা। ঠিক আছে? এই ধরো হচ্ছে এটা হচ্ছে একটা ৭-৮ তলার একটা বাসা। তো এই বাসার মধ্যে ধরা হচ্ছে আমার পানি লাগবে। তো তুমি দেখছো না আমাদের বাসার মধ্যে হচ্ছে কি করা হয়? যেগুলো হচ্ছে বহুতল ভবন, ওই বাসাগুলোতে হচ্ছে পানির যে ট্যাঙ্কি, ওই পানির ট্যাঙ্ক কোথায় থাকে বলো তো? পানির ট্যাঙ্কি বা ট্যাঙ্ক কোথায় থাকে? এটা থাকে কিন্তু হচ্ছে একদম ছাদের উপরে, তাই না বলো? পানির ট্যাঙ্ক বা ট্যাঙ্কি কোথায় থাকে? একদম ছাদের উপরে থাকে। তাইলে ওই ট্যাঙ্ক বা ট্যাঙ্কির মধ্যে পানি হচ্ছে কি করা হয়? নিচে পানির লাইন থাকে বা নিচে থেকে হইতেছে হচ্ছে পাম্প দিয়ে পানি তুলে কি করা হয়? এটা ধরা হচ্ছে আমাদের সেই এটা ধরা হচ্ছে আমাদের মাটি, এটা ধরা হচ্ছে গ্রাউন্ড। তাহলে কি করা হয়? ওই নিচে থেকে পানিটা তুলে নিচে থেকে পানিটা তুলে হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হয়? এই ট্যাঙ্ক বা ট্যাঙ্কির মধ্যে হচ্ছে পানিটা নিয়ে যাওয়া হয়। তাই না বলো? ট্যাঙ্ক বা ট্যাঙ্কির মধ্যে পানিটা নিয়ে যাওয়া হয়। এখন একটা গাছের কথা ভাইয়া চিন্তা করো। এখন তুমি একটা গাছের কথা চিন্তা করো। একটা গাছও কিন্তু সেম ওয়েতেই কাজ করে ভাইয়া। দেখো একটা গাছের কথা চিন্তা করো যে ধরো এইটা হইতেছে একটা গাছ। ঠিক আছে? একটা গাছ তার হচ্ছে পানি আমরা জানি গাছের বেঁচে থাকার জন্য কি লাগে? পানি, কার্বন ডাই অক্সাইড এগুলো লাগে। তো পানি, কার্বন ডাই অক্সাইড কোথায় লাগে বলো? পানি, কার্বন ডাই অক্সাইড লাগে গাছের পাতার মধ্যে, গাছের মাথার মধ্যে হচ্ছে লাগে। কারণ ওইখানেই সালোক সংশ্লেষণ হইতেছে। সালোক সংশ্লেষণের মধ্যে মূলত হচ্ছে আমার পানিটা হচ্ছে দরকার, তাই না বলো? তাইলে ওই যে পাতা পর্যন্ত হচ্ছে আমাকে কি করতে হবে? এখন পানি কোথায় থাকে দেখো ভাই, পানি তো থাকে হচ্ছে যে মাটির মধ্যে, মাটির নিচে থাকে। তাহলে এখান থেকে কি করতে হবে? এখান থেকে পাতা পর্যন্ত হচ্ছে আমার পানিটাকে হচ্ছে পৌঁছায় দেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে পাতা পর্যন্ত পানিগুলো হচ্ছে কে পৌঁছায় দেয়? পাতা পর্যন্ত পানিগুলো পৌঁছায় দেয় একটা স্পেশাল পাইপ। পাতা পর্যন্ত পানিগুলো হচ্ছে পৌঁছে দেয় একটা স্পেশাল পাইপ। তাহলে ওই স্পেশাল পাইপটা হইতেছে কি? ওই স্পেশাল পাইপটাই হলো জাইলেম। তাহলে চলো আমরা এখানে হচ্ছে দেখাই। পাতা পর্যন্ত পানি পৌঁছায় দিতেছে একটা স্পেশাল পাইপ। এটাই ধরো সেই স্পেশাল পাইপ। অনেকগুলা কোষ বা টিস্যু দিয়ে তৈরি হয় একটা পাইপ, যেটার নাম জাইলেম। যে কি করে? তোমার গাছের ভেতরে এভাবে হচ্ছে পানিটাকে হচ্ছে পৌঁছায় দিতেছে। এখন একটা জিনিস খেয়াল করো। ধরো ভাইয়া তোমার কাছে ২ রকমের পাইপ আছে। ধরো ভাইয়া তোমার কাছে কি আছে? ২ রকমের পাইপ আছে। এক রকমের পাইপ হলো ওর প্রাচীরটা পাতলা। ওর প্রাচীরটা কিরকম ভাবে বলো তো দেখি? পাতলা। কিরকম পাতলা? ধরো ওই যে ধরো হচ্ছে ধরো ওর প্রাচীরটা একদম পাতলা কাপড় দিয়ে বা কাগজ দিয়ে বানানো হয়েছে। ধরো আমি একটা কাগজ দিয়ে হচ্ছে একটা পাইপ বানাইছি। ঠিক আছে? অথবা কাপড় দিয়ে একটা পাইপ বানাইছি। এটা ধরো হচ্ছে সেই কাগজ বা কাপড় দিয়ে বানানো একটা পাইপ। ওকে? আরেকটা ধরো আমার এখানে আরেকটা পাইপ আছে। সেই পাইপটার প্রাচীর অনেক মোটা। সেই পাইপটার হইতেছে ওয়াল বা থিকনেস অনেক মোটা। এখন তুমি এবং সেটা ধরো হচ্ছে আমি অনেক মোটা হচ্ছে কোনো কিছু দিয়ে হচ্ছে বানাইছি। অনেক মোটা জিনিসপত্র দিয়ে, অনেক পুরো জিনিসপত্র দিয়ে বানাইছি। এখন একটা জিনিস ভাই চিন্তা করে দেখো তো দেখি, তুমি কমন সেন্স খাটাও তো। যে ধরো এদিক দিয়ে পানি উঠতেছে। এই দিক দিয়ে ধরো এই যে ধরো এখানে হচ্ছে আমি পানি তুলতেছি। এই ধরো হচ্ছে আমি ৪ টা অ্যারো দিয়ে বুঝাইতেছি আমরা অনেকগুলা পানি যাইতেছে। যেহেতু এটা টেনে যখন আমি উপরে তুলতেছে, যেহেতু এই পাইপের প্রাচীরটা পাতলা কাগজের মতো, ঠিক আছে? বা কাপড়ের মতো, বলো তো এই পানি কি উপরের দিকে যাবে নাকি উপরের দিকে যাওয়ার সাথে, সাথে সেইরকম বাইরের দিকে চলে আসবে? ধরো আরেকটু উপরের দিকে গেল। ধরো এই পানিগুলো তো সাইডে চলে আসলো। এরপরে কি হবে? এইটা ধরো বাইরের দিকে চলে গেল। আবার আরেকটু এটা ধরো উপরে দিয়ে গিয়ে এটাও ধরো বাইরের দিকে চলে গেল। যেহেতু এর প্রাচীরটা পাতলা, এর পাইপের যে ওয়ালটা পাতলা, তাইলে কি হবে বলো তো দেখি? ইজিলি বাইরের দিকে কিন্তু পানিগুলো হচ্ছে চলে যাবে। তুমি কিন্তু কাপড়ের বা কাগজের পাইপ দিয়ে, পাতলা পাইপ দিয়ে উপরে কিছু তুলতে পারবা না। সেম জিনিসটা এখন চিন্তা করে দেখো দেখি ভাই, যে এইখানেও পানি ঢুকতেছে, এইখানেও পানি ঢুকতেছে। তো পানি যখন হচ্ছে দেখো যে উপরের দিকে যখন উঠতে থাকে, ঠিক আছে? তুমি হচ্ছে দেখো এটা পাইপ, পানি অলওয়েজ কিন্তু যে উপরের দিকে যে এরকম না, সে কিন্তু সাইডেও চাপ দেয়। ঠিক আছে? তুমি যখন একটা পাইপ ফুটা করলে সাইড দিয়ে কিন্তু পানি বাইরে বের হয়, তাই না? পাইপ দিয়ে হচ্ছে শুধু এই একটা ডিরেকশনে পানি এরকম না, পাইপ ফুটালে সাইড দিয়েও পানি বের হয়। তো পানি অলওয়েজ সাইডে প্রেসার দেয়। এই কারণে কিন্তু কি বলছিলাম, সে যখন উপরের দিকে যাবে সাইডের যে প্রেসারটা, ওই প্রেসারের কারণে কিছু পানি বাইরে বের হয়ে যেতে পারবে, কারণ প্রাচীর পাতলা। কিন্তু এই জিনিসটা সেম জিনিসটা এখানে খেয়াল করো তো দেখি ভাই, এখানেও কিন্তু হচ্ছে পানি যখন উপরের দিকে যাবে সে কিন্তু বাইরে বের হইতে চাবে, সে কিন্তু পানিটা বাইরে বের হতে চাবে। কিন্তু এখানে প্রাচীর কি হচ্ছে? পাতলা। প্রাচীর কিন্তু হচ্ছে পাতলা, প্রাচীর হচ্ছে পুরু। তাইলে কি আর পানি বাইরে বের হইতে
যেতে পারবে না, সে বাইরে বের না হয়ে কি হবে আবার উপরের দিকে চলে যেতে থাকবে। এটা কি করবে উপরের দিকে চলে যেতে থাকবে। তাহলে কাহিনী কি হয়েছে ভাইয়া বলো তো দেখি, যে আমি যদি কোনো একটা পাইপ দিয়ে বা কোনো একটা মাধ্যমে পানিকে উপরের দিকে যদি আনতে চাই, তাইলে কি করা যাবে না, তাহলে প্রাচীরকে কিন্তু বেশি পাতলা বানানো যাবে না। প্রাচীর পাতলা হলে সব পানি সাইডে চলে যাবে, উপরের দিকে পানি হচ্ছে কম লাগবে, খুবই অল্প অল্প করে একটু 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 করে পানি উপরের দিকে হচ্ছে আসবে, এবং সেই একটু পানি দিয়ে তো হচ্ছে আমার ধরো হচ্ছে কাজ পোষাবে না। তাহলে আমি যদি দ্রুত অনেক বেশি পানি নিতে চাই, তাহলে এটাই এনশিওর করা লাগবে যেন সাইডে পানি না যায়। ঠিক আছে, এখন তুমি চলে আসো সেম জিনিসটা চিন্তা করে দেখা হচ্ছে এইখানে, যে তোমাদেরকে যে আমি যে হচ্ছে বললাম যে আমার গাছের খাদ্য লাগবে, সরি পানি লাগবে, পানি মাটি থেকে হচ্ছে যাবে, তো মাটি থেকে কি হয়, মাটি থেকে হচ্ছে মাথায় রাখবে একটা জিনিস ভাইয়া, সেটা হইলো সেটা হইলো যে তোমরা দুইটা টিস্যু হচ্ছে পড়তেছো, তোমরা এটা অনেকেই প্যাচ লাগবে না, তাই তোমাদেরকে বলে দিই, একটা হচ্ছে কি জাইলেম টিস্যু, আর একটা হলো কি হয় বলো তো দেখি, ফ্লোয়েম টিস্যু। তুমি মনে রাখবা যে ভাইয়া বর্গীয় জ থেকে জাইলেম, বর্গীয় জ থেকে জল, মানে জাইলেম দিয়ে কি হয় জল বা পানি পরিবহন হয়, আর ফ থেকে ফ্লোয়েম, ফ থেকে হয়েছে কি বলো দেখি ফুড বা খাবার, ফ্লোয়েম দিয়ে খাবার পরিবহন হয়। তাইলে এই যে পানিটা মাটি থেকে কে তুলে নিয়ে যাবে, জাইলেম নিয়ে যাবে। তো জাইলেম যে নিয়ে যাবে, তো জাইলেম যদি এই যে তোমাদেরকে মাত্র যে জিনিসটা এখানে বুঝাই বললাম, যদি এমন হয় পানিটা একদম উপর মতো নিয়ে যেতে চায়, তাহলে জাইলেমের প্রাচীরকে কি হওয়া লাগবে ভাই বলো তো দেখি, জাইলেমের প্রাচীরটাকে খুব পুরু হওয়া লাগবে। জাইলেমের প্রাচীর যদি হচ্ছে পুরু না হয়, জাইলেমের প্রাচীর যদি ভাইয়া পুরু না হয়, সে কিন্তু কি করতে পারবে না, পানিকে উপরে তুলতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কমন একটা জ্ঞান। জাইলেমের প্রাচীর কি হইতে হবে ভাইয়া, জাইলেমের প্রাচীর পুরো হওয়া লাগবে। ধরো এগুলো হচ্ছে আমাদের সেই কোষগুলো, জাইলেমের এই জাইলেম পাইপটাও কি হয় অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয় না, তার মানে জাইলেমের প্রাচীর পুরো হওয়া মানে কি, জাইলেমের কোষ প্রাচীরগুলো এখানে পুরু হতে হবে। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট কমন সেন্স এখান থেকে শেখা। তাহলে চলো আমরা কোষ প্রাচীরে এখানে ভাইয়া চলো সবাই লিখে ফেলি। সবাই এখানে কি লিখবো, কোষ প্রাচীর এখানে কিরকম হবে, কোষ প্রাচীর এখানে হবে এটা পুরু হবে। তারপর হচ্ছে ভেসেলের মধ্যে কি লিখবো, ওর কোষ প্রাচীরও কি হবে, পুরু হবে। জাইলেম ফাইবার, ফাইবার মানে কি, সে হচ্ছে স্ক্লেরেনকেমা, ফাইবার মানে কি সে স্ক্লেরেনকেমা, তাহলে ওর কোষ প্রাচীরও কিরকম হবে ভাই বলো দেখি, ওর কোষ প্রাচীরও পুরু হবে। কিন্তু কাহিনী হলো জাইলেম প্যারেনকাইমা, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো জাইলেম প্যারেনকাইমা কিন্তু প্যারেনকাইমা, আসলে কিন্তু সেটা প্যারেনকাইমা। তাইলে ওর কোষ প্রাচীর কি হওয়া উচিত, পাতলা হওয়া উচিত, কারণ আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি যে জাইলেমের কি হবে, কোষ প্রাচীর কিন্তু হচ্ছে কি হবে, পাতলা হবে, তাই না বলো, সরি প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা হবে, একটু আগে আমরা পড়ে আসছি। কিন্তু এই প্যারেনকাইমা বলতেছে যে কোষ প্রাচীর পাতলা হইতে হবে, জাইলেম আবার বলতেছে না আমি তো জাইলেম, তাহলে আমার কোষ প্রাচীর তো হচ্ছে পুরু হইতে হবে। তাহলে বেচারা কি করবে, তো এরা একটা মাঝামাঝি অবস্থায় চলে আসবে। মাঝামাঝি অবস্থা কি কি আছে দেখো দেখি, যে প্রাথমিক অবস্থায় বা প্রাইমারি অবস্থাতে কি হবে, প্রাইমারি অবস্থাতে ওর কোষ প্রাচীর থাকে হচ্ছে পাতলা, প্রাইমারি বা প্রাথমিক অবস্থায় ওর কোষ প্রাচীর পাতলা থাকবে। আর যখন সেকেন্ডারি অবস্থা থাকবে, যখন হচ্ছে সেকেন্ডারি বা হচ্ছে পরিণত অবস্থাতে ওর কোষ প্রাচীর কিরকম হয়ে যাবে, ওর কোষ প্রাচীর তখন পুরু হয়ে যাবে। যখন পরিণত অবস্থায় হবে তখন ওর কোষ প্রাচীর পুরু হয়ে যাবে। এই তো হয়ে গেল, পুরু হয়ে গেল। এখন মনে আছে আমরা কিন্তু হচ্ছে দেখছিলাম যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা কিন্তু অনেক পুরু ছিল। কি জমে পুরু হয়েছিল বলো দেখে, লিগনিন জমে পুরু হয়েছিল না? তাহলে চলো আমরা এখন এখানে হচ্ছে লিখে ফেলি যে ও কি জমা হয়ে পুরো হয়েছিল, স্ক্লেরেনকাইমা পুরো হয়েছিল কিন্তু হচ্ছে লিগনিন জমা হয়। তাইলে শুধুমাত্র আমরা এখানে ট্রাকিডের মধ্যে, ট্রাকিড হচ্ছে এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ মেইন কোষ, তাই নামের পাশে হচ্ছে আমরা এখানে লিগনিন হয়েছে দিয়ে দিব। তাই এর নামের মধ্যে আমরা এখানে কি দিয়ে দিব ভাই বলো তো দেখি, লিগনিন দিয়ে দিব। এখন চলো আমরা হচ্ছে চলে আসি আরেকটা জায়গাতে, সেটা হইলো আমাদের এখানে আর এক দুইটা টার্ম এখান থেকে ভালো করে হচ্ছে জানতে হবে। ঠিক আছে, আর এক দুইটা টার্ম আমাদের এখান থেকে ভালো করে জানতে হবে। তাহলে চলো আমি তোমাদেরকে আরেকটা স্লাইড এখানে পড়াই। ঠিক আছে, ধরো তোমাদেরকে তো আমি একটু আগে এটা সিম্পল করে হইতেছে বুঝাইছি। আচ্ছা এখানে আগে তোমাদেরকে এটা দেখাই। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো দেখি, যে এই যে কোষগুলা সবাই তো পানি উপরে নিয়ে যেতেছে, পানি উপরে তোলা আমার মেইন উদ্দেশ্য, কিন্তু আশেপাশে যে কোষগুলা এগুলার কি পানি লাগবে না, এদেরও তো পানি লাগবে, অল্প হইলেও লাগবে, আমার মেইন টার্গেট কি পানি উপরে দেওয়া। আমার এটা এনশিওর করতে হবে যেন বেশিরভাগ পানি একটানা উপরে চলে যায়, আর এইখানে আশেপাশে যেন অল্প পানি যায়, কারণ তুমি যদি এই কোষগুলোরে পানি না দাও পানি শূন্যতায় এরা মারা যাবে। কথা বুঝতেছো, যদি আমার এই প্রাচীরটা পাতলা হইতো তাহলে সব পানি এইখানেই পড়ে থাকতো, উপরে উঠতো না। এই জন্য আমি পুরো করে দিছি, কিন্তু একেবারেই যদি তুমি পুরোটা পুরো করে দাও তাহলে আশেপাশে তো পানি যাবে না, সব হচ্ছে আসমানে চলে যাবে। এইটা এনশিওর করার জন্য বা এই প্রবলেমটা সলভ করার জন্য কি হয় জানো, এই প্রবলেমটা সলভ করার জন্য দেখা যায় যে
যে তোমার এই যে যে জাইলেমের যে কোষগুলো আছে না, স্পেশালি জাইলেমের ট্রাকিড কোষটার মধ্যে দেখা যায়, স্পেশালি জাইলেমের ট্রাকিড কোষটার মধ্যে দেখা যায় যে ওর এরকম সাইডে এরকম ছিদ্র হয়ে থাকে, ঠিক আছে? জাইলেমের যে ট্রাকিড যে কোষটা আছে ওই কোষটার ক্ষেত্রে দেখা যায় ওর এরকম সাইডে এরকম ভাবে ছিদ্র হয়ে থাকে, এরকম ভাবে ছিদ্র হয়ে থাকে। তাহলে এই যে ছিদ্র যেগুলো আছে না, এই ছিদ্রগুলোকে আমরা কি বলবো ভাইয়া? এই ছিদ্রগুলোকে বলবো হচ্ছে আমরা কূপ, ইংলিশে বলা হইতেছে পিট। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? কূপ বা পিট বলা হয়। এই ছিদ্রগুলোকে কি বলা হয় ভাইয়া? কূপ বা পিট বলা হয়। এখন চলে আসো এখানে, যে ধরো এইটা হইতেছে হচ্ছে ট্রাকিডের একটা কোষের সারি, ঠিক আছে ভাইয়া? ধরো এইটা হইতেছে ট্রাকিডের একটা কোষের সারি, আবার ধরো এইটা হইতেছে কি ট্রাকিডের আরেকটা কোষের সারি। ওকে, জাইলেমের মধ্যে যে এক সারি ট্রাকিড থাকে তো এরকম না, অনেক ট্রাকিড থাকবে, ঠিক আছে? তাহলে ধরো এটা হচ্ছে জাইলেমের আরেকটা হচ্ছে ট্রাকিড কোষের হইতেছে ধরো হচ্ছে সারি। এখন কাহিনী কি হইলো ভাই? দেখো কাহিনী হইলো যে ধরো এইখানে এরকম কূপ আছে, এইখানে এরকম কূপ আছে, এইখানে কূপ আছে, এইখানে কূপ আছে, ঠিক আছে? এইখানে কূপ আছে। ওকে, এরকম হচ্ছে কূপ থাকে। এখন তুমি খেয়াল করে দেখো তো কূপগুলা কি হইতেছে বলতো? একটা থেকে যেন আরেকটার মধ্যে হচ্ছে পানি যেতে পারে, অনেক সময় কি হয় কূপগুলা এরকম হচ্ছে পাশাপাশি থাকে, যে কূপগুলা যে হচ্ছে পাশাপাশি থাকতেছে। তাহলে এইটা একটা কূপ, এইটা একটা কূপ, দুইটা কূপ যখন একসাথে থাকে তখন এদেরকে আমরা কি বলবো? তখন এদেরকে বলবো হয় আমরা কূপ জোড়া। তখন এদেরকে আমরা কি বলবো? কূপ জোড়া। তাহলে এই যে কূপ জোড়া এদেরকে আমরা ইংলিশে কি বলা হয়? ইংলিশে এদেরকে বলা হয় পিট পেয়ার। ইংলিশে এদেরকে কি বলা হয় ভাইয়া? পিট পেয়ার বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে এটা কূপ জোড়া বা পিট পেয়ার শিখে ফেললাম। তার মানে আমরা এখান থেকে কি জানতে হবে? যে ট্রাকিড গুলাতে আমরা কি দেখতে পাবো ভাই? ট্রাকিড গুলোর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হইতেছে এদের মধ্যে হচ্ছে কূপ জোড়া থাকে, বা এখানে তুমি পিট পেয়ার পাবা। এখানে কূপ জোড়া পাবা, আর এখানে কি পাবা বলো দেখি? পিট পেয়ার পাবা। তো এ হইতেছে হচ্ছে আমাদের এইখানকার এই জাইলেমের যে চারটা কোষ, এদের কোষ প্রাচীর রিলেটেড পড়াশোনা, এদের কোষ প্রাচীর রিলেটেড পড়াশোনা। এখন চলো আমরা চলে যাই হচ্ছে সামনের দিকে। সামনের দিকে হচ্ছে প্রোটোপ্লাজম। তাইলে দেখো ভাইয়া আমি তো অলরেডি কিন্তু বলে ফেলছি প্রোটোপ্লাজমের ক্ষেত্রে কাহিনী কি হবে, যেটা সবাই পুরো, তার মানে হচ্ছে কি আমরা কমন সেন্স খাটায় কি বলতে পারি, যেটা প্রোটোপ্লাজম হচ্ছে এরকম ভাবে থাকবে না, সুগঠিত প্রোটোপ্লাজম তুমি পাবা না, কারণ পুরো হলে তুমি কেমনে পাবা? তো তোমাদের বইয়ে খেয়াল রাখবা যে ট্রাকিডের প্রোটোপ্লাজম নিয়ে কিছু বলা নাই, আর জাইলেম প্যারেনকাইমের প্রোটোপ্লাজম নিয়ে তোমাদের বইয়ে কিছু বলা নেই। শুধু ভেসেলের ক্ষেত্রে কি বলছে? ভেসেলের ক্ষেত্রে বলছে যে আমরা যদি হচ্ছে বলি দুইটা অবস্থায় বলছে, যে প্রাথমিক আর একটা হয়েছে কিভাবে বলো তো দেখি, আর একটা অবস্থা বলছে সেটা হচ্ছে যে পরিণত বা সেকেন্ডারি অবস্থা। তো প্রাথমিক অবস্থায় বলছে যে হচ্ছে থাকে, প্রাথমিক অবস্থা, এটা তো কমন সেন্স, যে কোনো কোষ যে পরিণত অবস্থায় যার থাকে না প্রোটোপ্লাজম, সেও তো হচ্ছে যখন জন্ম নিছিল কোষ বিভাজনের মাধ্যমে, তারও তো প্রোটোপ্লাজম কিছু না কিছু ছিল, ঠিক আছে? তো এটা কমন সেন্স, এটা আলাদা করে বলার কিছু নেই। আর পরিণত অবস্থায় এর থাকে না। তো সেম কাহিনী কিন্তু ভাইয়া, সেম কাহিনী কিন্তু জাইলেম ফাইবারের ক্ষেত্রেও তোমাদের বইয়ে বলা আছে। কি বলা আছে ভাই? দেখো বলা আছে যে ওর হচ্ছে প্রাথমিক অবস্থায় থাকে, কিন্তু পরিণত অবস্থায় হচ্ছে থাকবে না। এটা তো কমন সেন্স, জাইলেম ফাইবার স্ক্লেরেনকাইমা, এটা কিন্তু আমরা যখন স্ক্লেরেনকাইমা পড়ছিলাম তখন কিন্তু আমরা শুরু থেকেই তোমাদেরকে বলে আসছিলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের এখান থেকে প্রোটোপ্লাজমটাও পড়া শেষ। এরপর চলে আসে ভাই হচ্ছে আকার। এখন ভাই তুমি চিন্তা করে দেখো তো দেখি, আমি এখানে যে তোমাদেরকে এতক্ষণ ধরে পড়াইলাম, এই জাইলেম আসলে ওর মেইন কাজ কি? ওটা পাইপ, পাইপের কাজ কি? নিজে থেকে উপরে হচ্ছে সে পানি তুলবে, নিজে থেকে উপরে পানি তুলবে। তাহলে তুমি চিন্তা করে দেখো তো কোষগুলো আমার ছোট হইলে সুবিধা নাকি বড় হইলে সুবিধা? আমার কিন্তু কোষগুলো যত লম্বা হবে, যত লম্বা হবে ততই কিন্তু আমার এখানে সুবিধা, কারণ পাইপ তো লম্বা হবে। তোমার হচ্ছে খাটো পাইপ দিয়ে তো হচ্ছে আমার কোনো লাভ নাই, তাই না বলো? তাইলে এইখান থেকে হচ্ছে তোমার কি লিখতে হবে? এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে লিখে দিব, এখান থেকে হচ্ছে আমরা লিখে দিব কি, এই যে ট্রাকিড যে আছে ওর কিরকম হবে কোষগুলা? লম্বা হবে। ভেসেলের কোষগুলা হইতেছে কি রকম? আচ্ছা ভেসেলের কোষগুলোর মধ্যে আছে জাইলেম ফাইবার, আমরা তো আগে থেকেই পড়ে আসছি, স্ক্লেরেনকাইমা পড়ার সময় কিন্তু দেখছিলাম যে স্ক্লেরেনকাইমার কোষগুলা কি রকম হয়, এটা হইতেছে লম্বা হয়। তোমাদের বইয়ে আবার হচ্ছে এই জাইলেম প্যারেনকাইমার আকৃতি নিয়ে তেমন কিছু হচ্ছে বলে নাই, তুমি এটা খালি রাখবো। আর ভেসেলের ক্ষেত্রে হচ্ছে তোমার এটা এখানে মাথায় রাখতে হবে কি, যে এরা হইতেছে হচ্ছে খাটো চোঙের নেই, খাটো চোঙের মতো, এদের গঠনগুলো খাটো চোঙের মতো। চোঙ মানে কি? চোঙ মানে হচ্ছে সিলিন্ডার। চোঙ মানে কি ভাইয়া? চোঙ মানে হচ্ছে সিলিন্ডার। তাহলে তুমি দেখো জিনিসটা হবে হচ্ছে অনেকটা এরকম, দেখি এটা যেহেতু খালি এরকম এখানেই আঁকি, তাহলে চোঙ হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে? এরকম সিলিন্ডারের মতো হচ্ছে থাকে। তো এইটা ধরো একটা সিলিন্ডার। ওকে, এরপর তোমার এখান থেকে হচ্ছে মাথায় রাখতে হবে কি,
এইরকম ধরো এটা হইতেছে একটা ভেসেল, তারপর তোমার এখানে রাখতে হবে এরকম আরো একটা এরকম চোখের মতো থাকে। তো এইরকম ভাবে কি হয়, অনেকগুলা চোঙের মতো এরকম সিলিন্ডারের মতো ভেসেল একটা একটার সাথে হচ্ছে লেগে যায়। লেগে দেখো এটার একটা কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর, তারপর যেখানে এটা লেগে যায় এই প্রাচীরগুলো হচ্ছে গলে যায়। গলে এরা কি করে বলতো, এটা খাটো চোঙের মতো, কিন্তু এদের এই প্রাচীরগুলো গলে ওরা কি করে একটা দীর্ঘ নলের মতো গঠন তৈরি করে। এরা একটা দীর্ঘ নলের মতো গঠন তৈরি করে, দীর্ঘ নলের মতো গঠন তৈরি করে। এটা হচ্ছে ভেসেল দেখে তোমার বলতে হবে। তাহলে এটা দেখতে কিসের মতো, খাটো চোঙের মতো। পোলাপান এটাও লম্বা এটাও লম্বা, এটা খাটো মানে যে ধরা হইতেছে কোষ যে খুব খাটো এরকম না, কোষ লম্বাই, কিন্তু এখানে হইতেছে দেখবে তোমাদের বইয়ে বলা আছে যে ভেসেলের এই যে নলগুলো আছে বা কোষগুলা এগুলা কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এটা কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ঠিক আছে, তো এটা ধরো আর তোমাকে নতুন করে আর আলাদা করে হচ্ছে বলার কিছু নেই। ঠিক আছে, যে এটাও হচ্ছে খাটো চোঙ, মানে সে খাটো না, সে আসলে লম্বাই, কিন্তু চোঙ তো ধরো অনেক লম্বা চোঙ হতে পারে, ওই চোঙটা হচ্ছে আসলে খাটো। ওকে, তারপর দেখো দেখতে নলের মতো গঠন হয়, এটাও বুঝিয়ে ফেললাম। এবং এটা আসলে দেখতে এক একটা ভেসেল এরকম প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে লম্বা হয়। আর এখান থেকে তুমি তো দেখো ভাইয়া, তোমরা কিন্তু হচ্ছে এখানে জাইলেম ফাইবার ট্রাকের কোষগুলো তো দেখছো, এগুলো ছবি দেখেই তোমরা মনে রাখতে পারো। দেখো তো এখান থেকে দেখো এই যে চোঙের মতো দেখছো, এটা কিন্তু হচ্ছে যে চোঙের মতো, খেয়াল করতে পারতেছো কিনা আমি দেখো অনেকটা কালার দিয়ে তোমাদেরকে বোঝাই। এই যে দেখো এই যে চোঙের মতো সিলিন্ডারের মতো দেখাইছিলাম তোমাদেরকে এরকম, এই দেখো সিলিন্ডারের মতো। ওকে, আর এখানে খেয়াল করে দেখো এই যে এটা হচ্ছে লম্বা, ওদের প্রান্তগুলো হচ্ছে কি তোমার হচ্ছে সরু, প্রান্তগুলা সরু। এই যে দেখো এটা হচ্ছে ফাইবার, এটার প্রান্ত সরু, লম্বা সরু। তাহলে আমরা কিন্তু অলরেডি কি করে ফেলছি ভাই বলো, আমরা কিন্তু অলরেডি লম্বা লিখে ফেলছি। তাহলে চলো আমরা এই সাইডে এটাও লিখে ফেলি যে প্রান্ত সরু, এটার প্রান্ত সরু। এই সাইডে আমরা এটাও লিখে ফেলি যে এটার প্রান্ত সরু। ওকে, তাহলে দেখো এইগুলা কিন্তু মোটামুটি পড়া হয়ে গেল, আমরা এখান থেকে আকারটাও কিন্তু পড়ে ফেললাম। এখন চলো আমরা চলে আসি যে পরে তোমার এখান থেকে যেটা জানতে হবে সেটা হয়ে যাচ্ছে অবস্থান। তো তোমরা যখন অবস্থান পড়তে যাবা দেখবা তোমাদের বইয়ে কতগুলো কথাবার্তা বলা আছে, সেটা হচ্ছে ফার্ন বর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি, গুপ্তবীজি, ব্যক্তবীজি, হাবিজাবি অনেক কথাবার্তা আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে এই জিনিসগুলো বুঝে নিব যে মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি জিনিসগুলা কি। তাহলে তোমরা ধারা মুখস্থ করে তো মনে রাখতে পারবে না, বললাম না আমরা একটু বুঝবো, বুঝে বুঝে পড়বো, তারপর কমন সেন্স দিয়ে মনে রাখবো। ঠিক আছে, তাহলে চলো আমরা ফার্স্ট একটু বুঝে নেই, পড়ে নেই, তারপর কমন সেন্স দিয়ে এটা আমরা ইনশাল্লাহ মনে রাখবো। ফার্স্টে তুমি দেখবা ভাই এই যে কথাটা আছে না যে উদ্ভিদ জগৎ চারটা ভাগ, মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি, এই কথাগুলো কিন্তু ভাই আমরা কোথায় পড়ছি বলতো, এটা কিন্তু এই চ্যাপ্টারের কথা না, এটা আমরা কোথায় পড়ছি, এটা আমরা 1 নম্বর চ্যাপ্টারে পড়ছি। 1 নম্বর চ্যাপ্টারের মধ্যে দেখবা যে হচ্ছে 5টা কিংডম আছে না প্লান্টের মধ্যে লেখা থাকে, প্লান্টের নিচে এই কথাটা লেখা যে মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। তাহলে তোমার এখান থেকে যে বিষয়টা ভাই খেয়াল রাখতে হবে যে মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি এদের কোনটার মানে কি। মস হইতেছে খুবই 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 ছোট একটা গাছ। এরা হইতেছে কি হয়, এগুলো হচ্ছে মাটির সাথে দেয়ালের সাথে লেগে থাকে, এদের সুগঠিত মূল থাকে না, কাণ্ডও থাকে না, পাতাও থাকে না, কোনো কিছু না, খালি সবুজ একটা ধরো একটা কোনো কিছু দলা এরকম আর কি। ওর মূলও নাই, কাণ্ডও নাই, পাতাও নাই, কিছুই নেই, এই জাস্ট হচ্ছে বলে এরকম সবুজ লেগে থাকে। তাহলে কাণ্ড যদি হয় তাহলে না ধরো এরা ধরো একটা মাটির তলা, এর উপরে কাণ্ড আছে, পাতা আছে, এরকম করে বড় হয়ে গাছ হবে। এরা এরকম বড় গাছও না কিন্তু না, বললাম না ওয়ালের গায়ে বা কোনো কিছুর গায়ের মধ্যে এরকম হয়ে থাকে, সবুজ কার্পেটের মতো মনে হয়, বা ফ্লোরে তো না, ওই যে মাটির মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হইতেছে মস। তো আশা করি তোমরা মস এখন থেকে চিনবা, আশা করি এখন থেকে তোমরা মস চিনবা। ওকে, ফার্ন কোনটা ভাই, এই যে এই গাছটার নাম হচ্ছে ফার্ন, এই গাছটার নাম হচ্ছে ফার্ন। আসলে তোমরা সবাই যে ফার্ন কখনো না কখনো জীবনে দেখছো, কিন্তু এইটার নাম যে হচ্ছে ফার্ন এটা হচ্ছে বলা হয় না, বরং যে এটাকে ঢেকি শাখা বলা হয়। দেখো এই যে এই রকম যে পাতার যে গাছগুলো এটা কিন্তু তোমরা সবাই দেখছো কখনো কখনো, যে হচ্ছে পাখির পালকের মতো যেরকম পাতা হয়ে থাকে দেখবা রাস্তার ধারে। ঠিক আছে, বনে জঙ্গলে, গ্রামে গেলে রাস্তার পাশে তুমি অনেক পাবা, বনে জঙ্গলে এরকম গাছের মতো হয়ে থাকে। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে ফার্ন। তাহলে এখন আমাদের এখান থেকে কি জানতে হবে ভাইয়া, এখন এখানে আমাদেরকে জানতে হবে নগ্নবীজি কোনটা আর আবৃতবীজি কোনটা, নগ্নবীজি আর আবৃতবীজি। তাহলে এখানে ফার্স্টে আমরা চলো একটা ফলের গঠন আমরা পড়ি। একটা ফলের গঠনের মধ্যে ভাই কি থাকে বলো তো দেখি ভাই, একটা ফলের গঠনের মধ্যে একদম ভেতরে থাকে একটা বীজ থাকে, একটা ফলের গঠনের মধ্যে একদম ভেতরে কি থাকে, এরকম একটা বীজ থাকে, তাই না বলো। ওই বীজের বাইরে কি থাকে, বীজের বাইরে থাকে হচ্ছে ফল থাকে,
বীজের বাইরে থাকে হচ্ছে ফল। এটা ধরো হচ্ছে সাদাটা ধরো বীজ আর লালটা ধরো ফল। এটা আমের কথা চিন্তা করো। এটা আমের ভেতরে কি থাকে? আমের বীজ থাকে না আমের আটি থাকে। এই যে সাদাটা হচ্ছে আমের আটি বা আমের বড়া যেটা বলে। আর হচ্ছে এই বাইরের যে হচ্ছে লাল জিনিসটা এটা হচ্ছে আম যেটা হচ্ছে আমরা খাই। তাইলে এটা হইতেছে হচ্ছে ধরো আমরা এখানে লিখে দিই। এটা ধরো হচ্ছে কি ফল আর সাদাটা হইলো কি ভাইয়া বীজ। সাদাটা হইলো হচ্ছে বীজ। তো নরমালি যদিও আমরা এভাবেই সব ফলকে দেখি, ফল থাকে বীজ থাকে এরকম, কিন্তু কিছু কিছু গাছ থাকে ওরা হচ্ছে খুবই কিপটা, ওরা কাজ কাম করে না, তোমার আমার মতো হচ্ছে খুবই অলস। তো ওরা ফল তৈরি করে না, ওরা ভাইয়া শুধুমাত্র বীজ তৈরি করে। ওরা কি করে ভাইয়া? শুধুমাত্র বীজ তৈরি করে, ওরা কোনো ফল তৈরি করে না, ওদের বাইরে কোনো ফল থাকে না। এখন তুমি একটা জিনিস ভাইয়া চিন্তা করে দেখো তো, যে এই যে গাছ যেটা আছে এই গাছটার ক্ষেত্রে কি হয়েছে? এই গাছটার কিন্তু কি আছে ভাই দেখো, এখানে কিন্তু ওর বীজটা ফলের একটা আবরণে ঢাকা। এর বীজটা কি হয়েছে ভাই বলো তো দেখি? ফলের একটা আবরণে এই বীজটা হইতেছে এখানে ঢাকা, তাই না বলো? এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখলাম। তাইলে এই কারণে এই গাছটাকে হচ্ছে আমরা কি বলবো? এই গাছটাকে আমরা বলবো আবৃত বীজি। কারণ ওর বীজটা কি আবরণ দিয়ে আবৃত হয়ে আছে, আবৃত বীজি। আর এই গাছটার কথা চিন্তা করে দেখো দেখি, ওর কি কোনো আবরণ আছে? ওর কিন্তু কোনো আবরণ নাই, ওর এখানে কোনো হচ্ছে জামা কাপড় নেই। তাই এটাকে আমরা এখানে বলে থাকি নগ্নবীজী। যে গাছগুলো শুধু বীজ হয় কোনো ফল হয় না, ওদেরকে বলে আমরা নগ্নবীজী। এখন তোমাদের বই আরো দুইটা টার্ম আছে, গুপ্তবীজী ব্যক্তবীজী। এরা আসলে এই সেম জিনিস। তো তোমরা তো বুঝো না যে গুপ্ত ব্যক্ত, তোমরা মনে করো অমুক জায়গায় গুপ্ত অমুক জায়গায় আবৃত, তোমরা প্যাচ লাগো। দেখো আমরা ইজিলি বুঝবো। দেখো তো এখানে বীজটা ফলের মধ্যে লুকায় আছে না? এখানে বীজটা ফলের মধ্যে কিন্তু লুকায় আছে। গুপ্ত মানে লুকায়িত, সে লুকায় আছে। তাহলে এই আবৃত বীজেরই আরেকটা নাম হচ্ছে গুপ্ত বীজি। আবৃত বীজেরই আরেকটা নাম কি ভাই বলো দেখি? গুপ্ত বীজি। আর নগ্ন বীজি মানে কি বলতো? সে প্রকাশিত হয়ে আছে। ব্যক্ত করা মানে প্রকাশ করা, ব্যক্ত করা মানে প্রকাশ করা। তাহলে নগ্ন বীজি মানে সে প্রকাশিত হয়ে আছে, ইজিলি যে কেউ ওকে দেখতে পাবে। তাহলে এর আরেক নাম হলো ব্যক্ত বীজি। এরই আরেক নাম হলো কি ভাইয়া? ব্যক্তবীজী। তাহলে তুমি কিন্তু ভাই এটা মাথায় রাখবা, তুমি কিন্তু এটা মাথায় রাখবা। নগ্নবীজী আরেক নাম ব্যক্তবীজী। আবৃতবীজীর আরেক নাম হইতেছে কি ভাইয়া বলো তো দেখি? গুপ্তবীজ। আচ্ছা, আরো হিজিবিজি হয়ে যাচ্ছে, এগুলো তো এখানে আমি নিচে লিখিয়ে দিছি, ঠিক আছে? তো তোমার বইয়ের যেখানে গুপ্তবীজী লেখা, তোমরা ভাবো গুপ্তবীজী আবৃতবীজী আলাদা আলাদা। আলাদা না, কিন্তু দুটো সেম জিনিস। তোমরা আবৃতবীজী জায়গায় গুপ্তবীজী লিখতে পারবে, সমস্যা নেই। আবার তোমরা ভাবো নগ্নবীজী ব্যক্তবীজী আলাদা, আলাদা না, এটা সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে যেটা জানতে হবে, তোমাদের এই চ্যাপ্টারে আরো দুইটা কথা বলছে, একবীজপত্রী দ্বিবীজপত্রী। তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন আসে, যারা এতক্ষণ মতো মনোযোগ দিয়ে শুনছো, তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আপনারা একটু বললেন যে এই যে চারটা উদ্ভিদকে চারটা ভাগে ভাগ করতেছি, মস, ফার, নগ্নবীজী, আবৃতবীজী। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী ওরা গেল কই? ওরা আসলে আবৃতবীজেরই আরো দুইটা পার্ট। ওরা আসলে আবৃতবীজেরই দুইটা পার্ট। আবৃতবীজীকে আরো দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হইলো কি ভাইয়া? একটা হইলো একবীজপত্রী, আরেকটা হইলো দ্বিবীজপত্রী। একটা হইলো একবীজপত্রী, আর একটা হইলো কি ভাইয়া বলো তো দেখি? দ্বিবীজপত্রী। এই হইলো হচ্ছে আমাদের ভাগগুলা, ঠিক আছে? তাহলে এতটুকু যদি পড়া হয়, তাহলে চলো আমরা এখান থেকে হচ্ছে সামনের দিকে হচ্ছে আগাই। এখন এই যে দেখো তোমাদের জন্য এখানে তো ছবি রাখছি। তোমরা তো আবৃতবীজী সবাই জানো। তোমাকে বললাম না যে আমরা আমাদের চারপাশে যত ফল দেখি বা যত বীজ দেখি, সবগুলার বাইরে ফল তো থাকেই। ফলের ভেতরে আমরা বীজ পাই। কিন্তু এই যে এইগুলা হচ্ছে কিন্তু বীজ। এগুলোর নাম হচ্ছে সাইকাস, পাইনাস, ঠিক আছে? তো এই যে দেখো এগুলো হচ্ছে নগ্নবীজী গাছ। নগ্নবীজী গাছ দেখতে এরকম। এই যে এগুলো কিন্তু ওদের ফল নেই, এগুলো ওদের বীজ। বীজগুলো যেরকম বাইরে বের হয়ে আসে, ঠিক আছে? তো এই তো আমরা এখান থেকে নগ্নবীজীটাও দেখে নিলাম। এখন চলো আমরা চলে যাই হয়ে যাচ্ছে যে অবস্থান। অবস্থান আমরা কোথায় পাবো? আচ্ছা, অবস্থানের আগে চলো আমরা এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে একটু দেখে নেই। একটা জিনিস কি ভাইয়া? ধরো এটা হইতেছে ভাইয়া মাটি, ঠিক আছে? ধরো এটা হইতেছে মাটি। এখন তোমারে কিন্তু মাত্র এটা আমি সুন্দর করে বুঝায় বলছি যে মস যারা, ওদের মূলও নাই, কাণ্ডও নাই, পাতাও নাই, সুগঠিত কিছু নেই, এরকম জাস্ট একগুচ্ছ কোষের মতো একটা সবুজ একটা দলার মতো কার্পেটের মতো হচ্ছে মাটির সাথে লেগে থাকে, বা তোমার ভেজা কোনো ওয়াল বা ভেজা জায়গাতে লেগে থাকে। তো মস গুলা কি, এটা যদি মাটি হয় তাহলে মস হলে কিরকম হইতো ভাই বলো তো দেখি? মস হলে তুমি এরকম দেখতা যে মাটির গায়ে একদম এরকম ভাবে লেগে আছে, তাই না বলো? মস হলে তুমি এমনই দেখতা যে সে কি হয়েছে, একদমই মাটির এরকম ভাবে লেগে আছে, ওকে? আচ্ছা, এরপরে তুমি চিন্তা করে দেখো তো ফার্নকে তুমি কিরকম দেখতা? ফার্ন দেখছো না, সে কি বিশাল বড় গাছ? বিশাল বড়, সে ধরো এতটুকু সাইজের কিছু হবে। ফার্নও বিভিন্ন টাইপের, অনেক প্রজাতির ফার্ন আছে, অনেক বড় আছে, ছোট আছে। নর্মালি আমাদের বাংলাদেশে যেগুলো দেখি এই সাইজের হয় ফার্ন হচ্ছে এরকম। তাহলে ধরো আমরা এখানে জাস্ট এরকম একটা ফার্ন এঁকে দিই। ধরো এই যে আমরা দেখলাম না যে পাখির পালকের মতো এরকম হয়ে থাকে,
ধরো এটা হয়ে যাচ্ছে ফার্ন। আচ্ছা, আর রাখতে পারবো না দূরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে নগ্নবীজি একটা দেখলাম, যে নগ্নবীজি গাছগুলো দিচ্ছে আরো বড়। তাহলে এটা ধরো হচ্ছে কি একটা আমার নগ্নবীজি গাছ। আর আবৃতবীজি গাছগুলো তো হচ্ছে আরো বড় হয়, আবৃতবীজি গাছগুলো আরো বড়। এখন তুমি একটা জিনিস ভাইয়া চিন্তা করে দেখো তো, দেখি ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করে দেখো। ধরো তোমার এখানে একটা কয়েকটা বাড়ি আছে, একটা না কয়েকটা বাড়ি আছে, ঠিক আছে। একটা বাড়ি হইতেছে তোমার এরকম একতলা, ঠিক আছে, একটা বাড়ি হইলো এরকম একতলা। আরেকটা বাড়ি কিরকম ভাই? আরেকটা বাড়ি হইলো ধরো হচ্ছে এরকম ভাবে হচ্ছে ধরো দোতলা, বা ধরো হইতেছে আরেকটা বাড়ি ধরো হইতেছে হচ্ছে তিনতলা, আরেকটা বাড়ি ধরো হচ্ছে অনেক অনেক তলা, ঠিক আছে, ধরো 10 তলা 20 তলা 25 তলা এরকম অনেক অনেক তলা এটার মধ্যে আছে, অনেকগুলা ফ্লোর আছে এটাতে, ঠিক আছে। এরকম একটা হচ্ছে অবস্থা। এখন তুমি এটা নিয়ে চিন্তা করে দেখো তো, যেই বাড়ি তোমার একতলা, ওই একতলা বাড়িতে ওঠার জন্য তোমার কি হচ্ছে আলাদা করে কোনো সিঁড়ি লাগবে বা লিফট লাগবে? যে বাড়ি একতলা ওটাতে ওঠার জন্য আলাদা করে তো তোমার সিঁড়ি বা লিফট কোনো কিছু লাগবে না, তাই না ভাইয়া? কোনো কিছুই লাগবে না। যেই বাড়িতে দোতলা ওইটাতে মোটামুটি একটা সিঁড়ি হইলেও চলে, বা যদি দোতলাতে উঠতে একটা মই থাকলেও কিন্তু তুমি উঠতে পারবা। কথা বুঝছো? দোতলাতে তুমি যদি একটা মই লাগাও, মই দিয়েও কিন্তু, আমরা যদিও সিঁড়ি দিয়ে উঠি, একটা নর্মাল মই আছে, মই দিয়েও হচ্ছে ধরো তুমি কিন্তু উঠে যাইতে পারবা, তাই না বলো? মই দিয়ে উঠে যাইতে পারবা। অনেক সময় আগে যখন হচ্ছে আমি গ্রামে যাইতাম তখন দেখা যাইতো আর কি, এখন আমি যাই না, এখন হয়তো এগুলো ইউজ হয় আর কি অনেক, এখন তো আর গ্রামে তো রেগুলারলি যাওয়া হয় না। গ্রামে দেখতাম বাঁশ গাছ আছে না, বাঁশ গাছ দিয়ে ধরো হচ্ছে এরকম একটা বাঁশ গাছ, তো বাঁশের যে হচ্ছে কঞ্চি গুলা বের হয় সাইড দিয়ে, ধরো বিশাল বিশাল তো কঞ্চি থাকে না, ধরো হচ্ছে যেমন বিশাল বিশাল কঞ্চি থাকে, তো এই যে কঞ্চি যেগুলা হয়, ওই কঞ্চি গুলার ধরো হচ্ছে কেটে ছোট করা হইতো, এত ছোটও না, তো এরকম ভাবে ছোট করা হইতো। এখন তখন হইতেছে গ্রামের ঘরগুলো কি টিনের হইতো, তো তুমি টিনের একদম উপর উঠতে চাবা, তখন কি করা হতো সুন্দর করে এরকম একটা বাঁশ নিয়ে এরকম কঞ্চি থাকতো, তখন ধরো এরকম একটা বইয়ের মতো এখানে একটা পাড়া দিত, এখানে একটা পাড়া দিয়ে পাড়া দিয়ে দিয়ে উপর উঠতো আর কি। কথা বুঝছো? তো তুমি চাইলে এরকম একটা ছোটখাটো একটা মই বা বাঁশ টাশ দিয়েও তুমি ধরো দোতলাতে উঠতে পারবা। 3 তলাতে উঠতে গেলে একটু মোটামুটি একটা ভালো মানের সিঁড়ি লাগবে। কিন্তু ধরো তুমি যদি একদম 10 তলাতে উঠতে যাও, 20 তলাতে উঠতে যাও, তখন তোমার কি লাগবে ভাই? লিফট লাগবে, ঠিক আছে। লিফট ছাড়া তো ধরো তুমি উঠতে গেলে একদম মরে যাবা, তাই না বলো? লিফট ছাড়া উঠতে গেলে একদম মরে যাবা। তাইলে এখন তুমি জিনিসটা একটু চিন্তা করে দেখো তো ভাই, জিনিসটা আসলে এখানে কি? জিনিসটা হইলো আমরা এতক্ষণ ধরে কিন্তু এই একতলা দোতলা বাড়ির হ্যাঁ আমরা কিন্তু মস ফার্ন এগুলোকে এগুলা বুঝতেছিলাম। তুমি চিন্তা করে দেখো তো, এই যে আমরা যে হচ্ছে বললাম যে মাটি, মাটির নিচেই তো এখানে কি আছে? পানি আছে না বলো তো দেখি? মাটির নিচেই কিন্তু, মাটির সাথেই এখানে কিন্তু পানিগুলা আছে, পানিগুলা আছে। এখন দেখো মাটির সাথেই মস লেগে থাকে, তাহলে মস তো মাটির সাথে যেহেতু লেগে আছে, ওর তো পানি শোষণ করার জন্য আলাদা করে জাইলেম নামক হচ্ছে সিঁড়ি বা লিফটের দরকার নাই, তাই না বলো তো? জাইলেম তো একটা লিফটের মতোই না, এক মানে টান মেরে উপরে হচ্ছে পানি নিয়ে যেতেছে, সিঁড়ি বা লিফটের মতো। লিফট যেরকম ধরো তোমার আমার টান দিয়ে উপরে নিয়ে যায়, জাইলেমও কি করছে নিচ থেকে টান দিয়ে উপরে পানি নিয়ে যায়। ওর মস হচ্ছে এখানে অলরেডি আছে, মাটির সাথেই লেগে আছে, পানির সাথেই হয়ে থাকতেছে, ওরকে আলাদা করে জাইলেমের দরকার আছে? তাহলে মসকে ভাইয়া তুমি কখনোই জাইলেম টাইলেমের সাথে হচ্ছে পাবা না। মসকে আমি কি বললাম ভাই বলো দেখি, তুমি কখনোই জাইলেম ফ্লোয়েমের সাথে এরকম ভাবে পাবা না। তাহলে তুমি দেখো জাইলেম বা ফ্লোয়েমের যে 4 রকমের কোষ, এই সবগুলা তুমি কোথায় পাবে? দেখো ফার্ন, সে যে দোতলা বাড়ির মতো বা 3 তলা বাড়ির মতো একটু না একটু তো ধরো সিঁড়ি টিড়ি কিছু একটা দরকার পড়ে, তাহলে এর মধ্যে ধরো তুমি জাইলেম ফ্লোয়েম বা পরিবহন করা পাইলেও পাবা, কিন্তু এতটা সুগঠিত না। আবার দেখো নগ্নবীজি, ওটাও ধরো হচ্ছে আমার 3 তলা বাড়ির মতো, এর মধ্যে ধরো তুমি সিঁড়ি টিড়ি পাবা, মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম পাবা, কিন্তু দেখবা এতটা সুগঠিত না, মানে কিছু কোষ থাকে কিছু কোষ থাকে না। ফার্নের ক্ষেত্রেও কিছু কোষ থাকে কিছু কোষ থাকে না। আর এই যে ধরো আবৃত বীজি, ওর মধ্যে তুমি কি পাবা? সব রকমের হচ্ছে পাবা, সব রকমের জাইলেম ফ্লোয়েমের যত কোষ আছে সবকিছু পাবা। এ তো বিশাল বড় গাছ, এর সবকিছু লাগবে। বুঝতে পারছি? চলো আমরা আরেকটু ভালো করে বুঝি জিনিসটা। চলো আমরা আর একটু ভালো করে জিনিসটা বুঝি। চলো আমরা এটার এখান থেকে হচ্ছে মুছে দেই। এখানে বলছিলাম যে এক বীজপত্রী, আর এখানে বলছিলাম আবৃত বীজের একটা ভাগ হচ্ছে দ্বিবীজপত্রী, ঠিক আছে। আচ্ছা, মস, মস হচ্ছে আমরা এখানে এখন কি পড়তেছি? আমরা ধরো এখান থেকে হচ্ছে জাইলেম পড়তেছি, যে জাইলেমের কোথায় কি থাকবে। জাইলেম, মস হচ্ছে তুমি পাবাই না, ওর হচ্ছে ওর মধ্যে তোমার ট্রাকিড, তারপর হচ্ছে ভেসেল জাইলেম কিংবা ফ্লোয়েম কিছু হচ্ছে তুমি পাবা না। তাইলে দেখো দেখি আমাদের হচ্ছে জাইলেমের মেইন কোষ হলো কি? মেইন কোষ হলো হচ্ছে ট্রাকিড।
ট্রাকিডকে মোটামুটি তুমি সব জায়গাতেই পাবা। মোটামুটি সব জায়গায় মানে হইতেছে কি ভাই বলো তো দেখি? ট্রাকিডকে তুমি মোটামুটি সব জায়গাতেই পাবা। কি জায়গাতে পাবা? তুমি হচ্ছে এই যে ফার্ন বর্গীয়, নগ্নবীজী, আবৃতবীজী সবার মধ্যে তুমি কি পাবা? ট্রাকিড পাবা। তো আশা করি এখন আর কারো এটা মুখস্থ করতে হবে না যে ট্রাকিড, ফার্নবর্গীয়, তারপর হচ্ছে নগ্নবীজী, আবৃতবীজী এভাবে মুখস্থ করতে হবে না। আশা করি এখন চিন্তা করে তুমি লিখতে পারবা। বাদ বাকি সবগুলোর মধ্যে তুমি ট্রাকিড পাবা। চলো আগে আমরা লিখে ফেলি আগে এটা। চলো আগে আমরা এটা লিখে ফেলি যে ট্রাকিডের মধ্যে আমরা কি পাবো? ট্রাকিডের মধ্যে আমরা এখানে পেয়ে যাব ফার্নবর্গীয়, তারপরে নগ্নবীজী, তারপরে এখানে আমরা কি পাবো ভাই বলো তো দেখি? আবৃত বীজই পাবো। ওকে, এরপর চলে আসবে ভেসেল। ঠিক আছে, এখানে তোমার নতুন করে একটা হচ্ছে ছন্দ মুখস্থ করতে হবে। নতুন করে তোমাকে এখানে একটা ছন্দ মুখস্থ করতে হবে। সেই ছন্দটা হইতেছে কি? সেই ছন্দটা হইল নগ্ন বীজিতে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমের ভাই নাই আর ভাই ফ্লোয়েমের সঙ্গী নাই। ঠিক আছে, তার মানে কি বুঝাইছে জানো? নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে ভেসেল থাকে না, আর ওদের ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে ভেসেল থাকে না, আর দেখো এখানে ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। এটা তোমার এখান থেকে মাথায় রাখতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি কি বলছিলাম যে আবৃতবীজী হচ্ছে সবচেয়ে উন্নত, বলছিলাম না যে আবৃতবীজী হইলো সবচাইতে উন্নত, ওর মধ্যে হচ্ছে আমার সব রকম, ওর জাইলেম সবচেয়ে সুগঠিত, মানে কি ওর জাইলেমে তুমি সব কোষই পাবা। আবৃতবীজী সবচেয়ে উন্নত মানে এর জাইলেম সুগঠিত, মানে হচ্ছে কি এর মধ্যে তুমি সব রকমের কোষই তুমি পাবা। তার মানে ভেসেলকেও তুমি কোথায় পাবা ভাই? ভেসেলকেও কিন্তু তুমি এখানে আবৃতবীজীর মধ্যে পাবা। এখন তোমাদের এখানে পাকনামি করে আবৃতবীজী না লিখে লিখছে গুপ্তবীজী। আবৃতবীজী না লিখে কি লিখছে ভাই বলো দেখি? গুপ্তবীজী। তো আশা করি এটা নিয়ে তুমি আর প্যারা খাবা না, কারণ গুপ্তবীজী মানেই যে আবৃতবীজী এটা তো তুমি জানো। তোমাদের কিন্তু আমি ক্লাসের শুরুতেই বুঝিয়ে দিচ্ছি যে গুপ্তবীজী মানেই কি ভাই বলো দেখি? আবৃতবীজী। তোমরা ক্লাসের শুরুতেই বুঝে গেছো। ওকে, আচ্ছা এখন চলো, আর এখানে আমরা এখন কি পড়লাম? নতুন করে পড়লাম যে নগ্ন বীজিতে থাকে না। নগ্নবীজিতে কিন্তু ভেসেল থাকে না, আমরা পড়ছি এই যে উপরের যে ছন্দ, যে নগ্নবীজিতে জাইলেমের ভাই নেই, ওর ভেসেল থাকে না। তবে একটা ব্যতিক্রমী নগ্নবীজি আছে, একটা ব্যতিক্রমী নগ্নবীজি আছে যে নিটাম, ওর নাম হলো নিটাম। নিটাম হলো ব্যতিক্রম, সে নগ্নবীজি হওয়া সত্ত্বেও তার মধ্যে ভেসেল থাকে। সে নগ্নবীজি হওয়া সত্ত্বেও তার মধ্যে ভেসেল থাকে। ঠিক আছে, এই তো এখানে হইতেছে হচ্ছে গেল। তারপরে চলো আমরা চলে আসি হইতেছে হচ্ছে কোথায়? জাইলেম প্যারেনকাইমা নিয়ে তোমাদের বইয়ে যতদূর মনে পড়ে তেমন কিছু হচ্ছে এরকম ভাবে বলে নাই। তো আমরা এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে খালি রাখতেছি। জাইলেম ফাইবার নিয়ে আমি তোমার ভাইয়া কি বলছিলাম বলতো? 4 রকমেরই কোষ তুমি কোথায় পাবা? আবৃতবীজী বললাম না যে তোমার বহুতল সবচেয়ে বড় বাড়ি কোনটা, সবচেয়ে জটিল গঠনকার? আবৃতবীজী। তার মধ্যে ট্রাকিডের মধ্যেও আবৃতবীজী আছে, ভেসেলের মধ্যেও। জাইলেম প্যারেনকাইমা যদিও বলে নাই, কিন্তু ওটারও তুমি আবৃতবীজীর মধ্যে হচ্ছে পাবা। আর জাইলেম ফাইবারটা ধরো এই যে এখানে হচ্ছে আমরা পড়লাম না, এখানে হচ্ছে কিন্তু আমরা পড়তেছিলাম যে হচ্ছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এটা হচ্ছে তুমি যে একদম সবচেয়ে উন্নত যেটা আর কি, ধরো একবীজপত্রীর তুলনায় দ্বিবীজপত্রী গঠনটা একটু জটিল। ঠিক আছে, তো তুমি দ্বিবীজপত্রীর মধ্যে হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে, তো দ্বিবীজপত্রীর মধ্যে পাওয়া মানেই তো কি আবৃতবীজীর মধ্যে পাওয়া, তাই না? তো আমি কিন্তু শুরু থেকে তোমাকে এটাই বলে আসতেছি যে আবৃতবীজীর মধ্যে সবকিছু হচ্ছে থাকবে। তাইলে চলো এখানে হচ্ছে আমরা লিখে ফেলি যে এটা হচ্ছে আমরা কোথায় পাবো? শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে পেয়ে যাব। দ্বিবীজপত্রী উদ্ভিদ আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কিন্তু ভাই আমাদের অবস্থানটাও পড়া হয়ে গেল। অবস্থানও পড়া হয়ে গেল। সবগুলো দেখো কিন্তু ভাই আমরা বুঝে বুঝে পড়তেছি। তুমি বুঝে বুঝে পড়বা, কমন সেন্স দিয়ে পড়বা, দেখবে হচ্ছে তোমার জন্য মনে রাখা একদমই ইজি। এরপর চলো আমরা এখান থেকে চলে আসি ভাই কোথায়? কাজে চলে আসি। কাজ অনেক সোজা, এটার কাজ অনেক সোজা। আমরা সবাই জানি
আমরা সবাই কি জানি বলতো যে জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে খনিজ লবণ আর পানি পরিবহন করা। পানি আর খনিজ লবণ। কিন্তু বললাম যতে জল যতে জাইলেম। আর ফ্লেমের কাজ কি? খাদ্য পরিবহন করা। তাইলে খনিজ লবণ আর পানিকে একসাথে কি বলে ভাইয়া? কোষরস বলে, তাই না বলো? খনিজ লবণ এটা কিন্তু খেয়াল করো। দেখো বললাম আমরা কেমনে এটা মনে রাখবো? কেমনে এটা মনে রাখবো? এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে। খনিজ লবণ আর পানিকে একসাথে কি বলে? কোষরস। তাইলে আমরা এখানে এটাই লিখবো যে কোষ রস পরিবহন। কোষ রসে পরিবহন করে। ট্রাকিনের কাজ হলো কি কোষ রস পরিবহন। এখন ভাইয়া দেখো তো আমরা কিন্তু এটাও বলছি যে কোষ রস মানে কি এটা এখন আমরা ভাঙবো, আস্তে আস্তে কমবে। ট্রাকের থেকে ভেসেল মানে ইরিগেশন যতটুকু কমবে, ঠিক আছে? তাহলে দেখো কোষ রস মানে হইতেছে কি এটা আমরা ভেঙে ফেলবো, এই পাশে এটা ভেঙে ফেলবো। সেটা হলো কি পানি আর খনিজ লবণ পরিবহন। পানি আর খনিজ লবণ পরিবহন। পানি আর খনিজ লবণ সে পরিবহন করে। পানি আর খনিজ লবণ সে পরিবহন করে। ওকে, এটাও ধরো এখান থেকে হচ্ছে গেল। এরপরে চলো আমরা এখান থেকে হচ্ছে কি যাব, এটা আমরা আরেকটু কমায় দিব। সেটা হচ্ছে কি এ শুধু পানি পরিবহন করে। এ শুধু পানি পরিবহন করে, ঠিক আছে? খনিজ লবণ তুমি এখানে পাবা না। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি দেখলাম? ট্রাকিট পানি আর খনিজ লবণকে একসাথে কি বলে? কোষরস পরিবহন করে। ভেসেল এসে কি বলে? ভাঙে বললো পানি আর খনিজ লবণ পরিবহন করে। সাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন। কমতে কমতে সাইলেম ফাইবার এখানে কিছু আর নাই, ও হচ্ছে আর পরিবহন করতেছেই না, ঠিক আছে? এখন পরের টপিক তুমি কেমন মনে রাখা ভাই? দেখো পরের টপিক হলো যে দেখো আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি এই যে ট্রাকিট ভেসেল জাইলেম ওদের কোষপ্রাচীরগুলো কেমন হওয়া লাগবে ভাই? পুরো হওয়া লাগবে। জাইলেমের কোষপ্রাচীর কেমন হওয়া লাগবে বলো ভাইয়া? পুরো হওয়া লাগবে। কিন্তু শুরু থেকেই বলতেছি পুরো হওয়া মানেই কি বলো তো দেখি ভাইয়া? এ দৃঢ়তা প্রদান করবে, এ দৃঢ়তা প্রদান করবে। তারপরে দেখো ভেসেল ও কি করবে? দৃঢ়তা প্রদান করবে। এর কোষপ্রাচীরও কিন্তু হচ্ছে পুরু। এ তো হচ্ছে প্যারেনকাইমা, তাই এটার মধ্যে ধরো দৃঢ়তার কথা এরকম ভাবে লিখবো না। জাইলেম ফাইবার তো স্ক্লেরেনকাইমা, যা দৃঢ়তা আছে দেখবো এর ম্যাক্সিমাম হইতেছে এই দিতেছে। এর কাজ হইতেছে কি এ দৃঢ়তা প্রদান করবে। এখন দেখো এ প্যারেনকাইমা, তাই সে দৃঢ়তা প্রদান করে না, কথা ঠিক আছে। বা ধরো দৃঢ়তা প্রদানের এর পার্টিসিপেশন খুব একটা নেই, এটাও ঠিক আছে। তাহলে এর তো দৃঢ়তা না দিতে পারলে স্পেশাল একটা পাওয়ার আছে, সেটা কি? প্যারেনকাইমা হলে এর প্রোটোপ্লাজম তো ঠিক থাকার কথা, তাইলে সে কিন্তু চাইলে কিছুটা পরিমাণে খাদ্য সঞ্চয় করতে পারে। তাইলে আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে এটা, সে খাদ্য সঞ্চয় করতে পারে। সে খাদ্য সঞ্চয় করতে পারে। এরপরের এই যে দেখো আরেকটা জিনিস খাদ্য সঞ্চয় করতে পারে, সেটা হচ্ছে ট্রাকিড। তাহলে এখানে আমরা এটা লিখে দিব, সেও খাদ্য সঞ্চয় করতে পারে। আমরা ওইভাবে মনে রাখবো যে ট্রাকিডের কি ছিল? জোড়াকূপ ছিল, ঠিক আছে? পিট পেয়ার ছিল, এগুলো দিয়ে পানি যেহেতু আদান প্রদান হয়, তাহলে ও কি করতে পারে? ওর মধ্যে প্রোটোপ্লাজম যদি থাকে তাহলে ও খাদ্য সঞ্চয় করলেও করতে পারে, ঠিক আছে? এই কারণেই দেখবা চলো আমরা একটু হচ্ছে পেছনে আসি। দেখছো এই কারণেই কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে হইতেছে ভ্যাসেলে এখানে কি থাকে না, ওর কিন্তু পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না। জাইলেম ফাইবার ওর কিন্তু দেখো প্রোটোপ্লাজম থাকে না। আমাদের বইয়ে দুইটা জায়গার মধ্যে হচ্ছে এই টপিকটা বাদ দিছে, প্রোটোপ্লাজম থাকে কি থাকে না। হচ্ছে ট্রাকের একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, তো একটা পসিবিলিটি আছে যে প্রোটোপ্লাজম থাকার। এবং দেখো এই দুইটার মধ্যে কিন্তু তোমাদের বইয়ে বলছে যে এই দুইটাই কি করে? খাদ্য সঞ্চয় করে, দেখতে পারছো? তো তুমি যদি কমন সেন্স দিয়ে বুঝে বুঝে হচ্ছে পড়ো, কমন সেন্স দিয়ে বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবা এগুলো মনে রাখা খুবই ইজি, ঠিক আছে? তো আশা করি এখান থেকে তোমরা জাইলেমের সবগুলা বৈশিষ্ট্য পড়ে ফেলছো। দেখো আমরা কিন্তু সবগুলো এভাবে বুঝে বুঝে কমন সেন্স দিয়েই পড়লাম। চলো একবার একটু রিভিউ করি, এটা রিভিউয়ে চলে যাই। ফার্স্টে আমরা এখান থেকে কি পড়ছিলাম? কোষ প্রাচীর, যেহেতু আমার পাইপ পুরু হওয়া লাগবে, সবাই হইতেছে এখানে পুরু থাকে, ঠিক আছে? শুধু প্যারেনকাইমাটা প্রাথমিক অবস্থায় পাতলা, পরে এটাও পুরু হয়ে যায়। আর এখানে কি বলছিলাম? ওই যে পিট পেয়ার জোড়াকূপ। প্রোটোপ্লাজম যেহেতু পুরু, তাহলে কি হবে? ওদের প্রোটোপ্লাজম হচ্ছে সাধারণত হচ্ছে থাকে না, পরিণত অবস্থায় থাকে না। মেইনলি ভেসেল আর জাইলেম ফাইবারের কথা বলা আছে। এরপরে আকারের কথা কি বলছিলাম? পাইপ পানি পরিবহন করবে, তাহলে ওর কি হইতে হবে? সবাইকে লম্বা হওয়া লাগবে, সবাই লম্বা। আর ভেসেলের থেকে স্পেশাল কি? ওটা খাটো চোঙের মতো জোড়া দিয়ে লম্বা নল তৈরি করে, যেটা কয়েক সেন্টিমিটার মতো লম্বা হইতে পারে, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে কি বলছিলাম? যে অবস্থানের ক্ষেত্রে আমরা কিন্তু মস, ফার্ন, নগ্নবীজ, আবৃতবীজ সব বলছিলাম, এবং এটাও পড়ছি যে মস হইতেছে কি? ও হইতেছে হচ্ছে মাটির সাথে এরকম ভাবে হচ্ছে লেগে থাকে, তাহলে ওর হচ্ছে জাইলেমও থাকে না, ফ্লোয়েমও থাকে না। আর এই যে হইতেছে জাইলেম ফ্লোয়েম কোথায় তুমি পাবা? ফার্ন, তারপর নগ্নবীজী, আবৃতবীজী, এদের মধ্যে পাবা। এর মধ্যে কি ফার্ন একটু তুলনামূলক কম উন্নত, ওর মধ্যে তুমি নগ্নবীজী ইয়া
জাইলেম ফ্লোয়েমে সব কোষ পাবা না। নগ্নবীজীয় আরেকটু উন্নত কিন্তু টোটালি উন্নত না। ওর মধ্যে তুমি সব কোষ পাবা না। শুধু আবৃতবীজীর মধ্যেই তুমি সবগুলা কোষ পেয়ে যাবা। এটাই কিন্তু হচ্ছে আমরা এভাবে বলছিলাম, তাই না বলো? তারপরে কিন্তু বলছিলাম যে হচ্ছে ট্রাকিড হইতেছে হচ্ছে মেইন কোষ। বলছি সবার মধ্যে নগ্নবীজী, আবৃতবীজী, ফার্ন সবার মধ্যে সব কোষ থাকবে না। কিন্তু কেউ না কেউ তো থাকতে হবে। ট্রাকিড মেইন কোষ, ট্রাকিডকেই তুমি হচ্ছে এখানে সবগুলোর মধ্যে হচ্ছে পাইতেছো। ভেসেলের মধ্যে তুমি কি বললাম? ওই যে নগ্নবীজীকে তুমি পাইতেছো না, ঠিক আছে? গুপ্তবীজী বা আবৃতবীজীর মধ্যে মেইনলি ওকে তুমি পাইতেছো। আর জাইলেম ফাইবারটাকে শুধু তুমি দ্বিবীজপত্র ওই ঘুরে ফিরে আবৃতবীজীতেই পাইতেছো। কাজও কিন্তু বললাম যে কোষরস পরিবহন, পানি খনিজ লবণ পরিবহন, পানি পরিবহন। আর এরা সবাই যেহেতু পুরো, তাহলে দৃঢ়তা তোমার প্যারেনকাইমা দৃঢ়তা দিবে না, ওইটাও দৃঢ়তা দিবে। আর প্যারেনকাইমা আর হচ্ছে ট্রাকিড ওরা কি করবে? খাদ্য সঞ্চয় করবে। ওকে, দেখছো একদমই ইজি। আমরা কিন্তু কমন সেন্স দিয়ে পড়লে জিনিসগুলা একদমই সোজা। আচ্ছা, অন্যান্য থেকে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে কি মাথায় রাখতে হবে ভাইয়া? দেখো, অন্যান্য থেকে তোমাকে এখান থেকে মাথায় রাখতে হবে যে এই যে জাইলেম প্যারেনকাইমাকে হচ্ছে কি বলা হয়? এটাকে হচ্ছে উড প্যারেনকাইমা বলে। আর জাইলেম ফাইবারকে কি বলা হয়? উড ফাইবার বলা হয়। ওকে, এটাকে হচ্ছে উড ফাইবার বলা হয়।